সুপর্ণা দেবী, আপনি চান তো আমরা খুনিকে যাতে ধরি, যে নিশিকে খুন করেছে? তাহলে আপনাকে তো বলতে হবে যে আপনি কি দেখেছেন, তাই না? আপনি যদি সাহস না দেখান তাহলে ওই খুনি অন্য আরো কাউকে খুন করতে পারে। স্যার, ওর ওর গলা। ম্যাম, আমরা জানি যে নিশির মৃত্যু মাথা কাটার জন্য হয়েছে। না, আমি নিশার গলার কথা বলছি না। আমি আমি ওই খুনির গলার কথা বলছি। ও গলা কাটা খুনি ছিল, ওর ওর গলা ছিল না। কি গলা কাটা খুনি? ওই হবে, ওই ফিরে এসেছে। আপনি কার কথা বলছেন সুপর্ণা দেবী? কে ফিরে এসেছে? অজিত। এই অজিতটা কে? 12 বছর আগে আমাদের পাড়াতেই থাকতো, আর আর বাচ্চাদের তুলে নিয়ে চলে যেত। ওই হবে, নিশ্চয়ই ওই হবে। আপনি এখনই বললেন যে খুনির মাথাই ছিল না, তাহলে আপনি কি করে চিনলেন যে ওই অজিত? কারণ ওই ও গলা কাটা খুনিটা অজিতের মতোই জামা কাপড় পরেছিল, কালো প্যান্ট, লম্বা একটা জ্যাকেট আর মাথায় টুপি, আর ওই আর চকমকে জুতোটাও, আর ওর হাতে ওই অজিতের মতোই অস্ত্রটা ছিল। আচ্ছা, এই অজিতের ব্যাপারটা কি? স্যার, পেশায় তো উনি ছুরি কাটারি বানানোর কাজ করতেন। খুব ভয়ঙ্কর লোক ছিলেন উনি। তার উপর 5টা বাচ্চাকে উধাও করে দিয়েছিলেন। উনি তো আমার ছেলে সানিকেও কিডন্যাপ করার চেষ্টা করেছিলেন। তবে এটাই ভালো হয়েছিল যে পুলিশ এসে ওনাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন, এই পাশে সমিল থেকেই। আমি বলছি না এখান থেকে চলে যাও, নইলে এক্ষুনি বাচ্চার প্রাণ নিয়ে নেবো। আমি তোর কাছে বাচ্চাকে নিচে নাও বাচ্চাটাকে। আমার সাথে চালাকি বেশি করবি না, নইলে এই বাচ্চাটার মাথাটাকে দু টুকরো করবো নাকি। পিস্তল নিচে রাখ। হ্যাঁ, নিচে রাখছি। হ্যাঁ, রাখছি। স্যার, আমার তো কিছু মনেও নেই যে ছোটবেলায় আমার সাথে এরকম কিছু হয়েছিল। তো দিদা, তুমি এটা বলছো যে 12 বছর আগে যে লোকটা মরে গিয়েছিল ওই গলা কাটা লোকটা ফিরে এসেছে? যা তা। সুপর্ণা দেবী, কোনো মারা যাওয়া লোক আবার কিভাবে ফিরে আসে? হ্যাঁ, ঈশা বেবিকে কেউ তুলে নিয়ে গেছে। কি হয়েছে? ঈশা বেবিকে কেউ তুলে নিয়ে গেছে। হোয়াট? তুলে নিয়ে গেছে? কে তুলে নিয়ে গেছে? মাথা কাটা লোকটা। গলা কাটা লোক? কোথায় দেখেছো তুমি? নিশি ম্যামের বাড়িতেই। অভিজিৎ, গিয়ে দেখো তো। কোন দিকে? আপনারা এখানেই দাঁড়ান। কোথায়? স্যার, এখানে, এই ঘরটায়। চলুন দেখান। স্যার, আচ্ছা, আপনি ছাড়া এখানে আর কে ছিল? স্যার কেউ ছিল না। কেন, এই বাচ্চাটার বাবা নিশার হাজবেন্ড? স্যার তো আমেরিকাতে কাজ করে। আমি ফোনে ওনাকেই ম্যামের খবর দিচ্ছিলাম, তো হঠাৎ করে আমি এই ঘরটা থেকে আওয়াজ পেলাম, আর আমি এখানে এসে দেখলাম যে একটা গলা কাটা লোক নিশা বেবিকে সাথে করে নিয়ে যাচ্ছিল।
তুমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করোনি? স্যার আমি খুব ভয় পেয়েছিলাম। গলা কাটা লোকটাকে দেখে তো আমি আমার জায়গা থেকে নড়তেই পারিনি। আরে আরে মোহিনী, তুমি কোথায় যাচ্ছ? না না, পাড়ার একটা বাচ্চা উধাও হয়ে গেছে, দাঁড়াও একটু। ঈশাকে খুঁজে বার করবো আমরা, হ্যাঁ? অভিজিৎ, জুতোর ছাপ হয়তো খুনিরই হবে। স্যার, হ্যাঁ প্রবি, স্যার এই লেদারের টুকরোটা পেলাম পিছনের দরজা থেকে। হতে পারে কোনো জ্যাকেটের এটা? জ্যাকেটের? আচ্ছা, ওই অপরাধী এইরকম কোনো জ্যাকেট পরেছিল কি? হ্যাঁ স্যার। স্যার আপনি প্লিজ ঈশা বেবিকে যে কোনো ভাবে বাঁচিয়ে দিন। ভয় পাবেন না, আমরা চেষ্টা করে দেখছি। স্যার, খুনি দেখতে কেমন ছিল আমরা তো জানিই না, ওকে ধরবো কিভাবে? কিন্তু এই সুবর্ণা ম্যাডাম বলছিল যে ওই মাথা কাটা লোকটা অজিত। একটা কাজ করি, 12 বছর আগে অজিতের কেসটা যে ইন্সপেক্টর হ্যান্ডেল করছিল, ওনাকে বিউরোতে ডাকলেই সব জানতে পারা যাবে। দেখুন, আপনারা সবাই খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না। বাড়ির দরজা জানলা ঠিক করে বন্ধ করবেন। আর হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের উপর নজর রাখবেন, ঠিক আছে? আমাদের একজন অফিসারকেও আমরা এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ? খেয়াল রাখবেন নিজেদের। আচ্ছা, এটা কি দাদাগিরি হচ্ছে সিআইডির? বাড়িতে থাকবে, একটা মার্ডার কি হয়ে গেছে, আমরা কারফিউ লাগে বাড়িতে বসে থাকবো? কোনো দরকার নেই বাড়িতে বসে থাকার। আজকে আমার বার্থডে, আজকে আমরা পার্টি করব। হ্যাঁ, দেখো বাবা, সিআইডি যেটা বলে গেছে আমাদের ভালোর জন্য বলে গেছে, আমাদের ওদের কথা শোনা দরকার। তো আপনি শুনুন না, আমাদেরকে শেখাবেন না কি করতে হবে। না ম্যাক, আমার মনে হয় কমল আঙ্কেল না একদম ঠিক বলছে, আমাদের ওনার কথা মানা উচিত। আরে কমল আঙ্কেলের চামচা কি ঠিক বলছিল যে মৃত অজিত ফিরে এসেছে আর আমরা তার জন্য বাড়িতে বসে থাকবো? কিন্তু শোন, তুই বার্থডে পার্টিতে যেতে চাস তো তুই না তোর মাথা বেশি চালাস না, যেরকম আমরা বলছি সেরকম চুপচাপ করতে থাক। কিন্তু মা বাবা, আরে ওদের কি আছে, ওদেরকে তো আমরা রাজি করিয়ে নেবো। আমি এই কেসটা হ্যান্ডেল করছিলাম। 12 বছর আগে আমি ওকে ধরেছিলাম, কিন্তু আফসোস ওকে জেল অব্দি নিয়ে যেতে পারিনি। সব মিলে একটা ঘটনা ঘটলো আর সেখানে মারা গেছিল। আপনি কি শিওর যে অজিত মারাই গিয়েছিল? স্যার, মাথাটা ধরের থেকে আলাদা হয়ে গেছিল। আমিও শেষকৃত্যতেও গেছিলাম। তাহলে এখন এই অপরাধটা কে করছে? অজিতের কোনো কাছের লোক যে 12 বছর বাদে বদলা নিতে চায়? যদি বদলায় নেবার থাকতো তাহলে 12 বছর অপেক্ষা কেন করলো? আর কেই বা বদলা নেবে? ওর তো কেউ আগে পেছনে ছিলও না। ওর বাড়ির ব্যাপারটা কিছু বলতে পারবেন? স্যার, সরকার ওর বাড়িটা সিল করে দিয়েছিল। আচ্ছা, এই মাথা কাটা খুনি কে হতে পারে? স্যার, হতে পারে ওটা ওর ভূত। ভূত? আরে স্যার, আমি তো মজা করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার, আমাদের দরকার পড়লে তোমাকে আবার ডেকে নেব। এনি টাইম স্যার। থ্যাংক ইউ। ইয়া স্যার, একজন না দুজন লোক দেখেছে এই মাথা কাটা লোকটাকে। স্যার, একটা কথা আপনি নোটিস করেছেন? ওই অজিত কিন্তু শুধু বাচ্চাদেরই খুন করত, কিন্তু এই খুনি নিশিকে খুন করেছে। আর তারপরে ওর মেয়েকেও কিডন্যাপ করেছে। এক্স্যাক্টলি। আর এমন কি দরকার ছিল মেয়েটাকে মেরে ফেলার? কিডন্যাপিং এর সময় বেচারি মেয়েটি বাড়িতেই ছিল না। হ্যাঁ স্যার, কিডন্যাপের সময় ওই আয়া মায়া ছিল ঘরে। আর কারোর যদি খুন হওয়ার কথাই ছিল এই কিডন্যাপের জন্য, তাহলে নিশির নয় মায়ার খুন হওয়ার কথা ছিল। মেয়েটি নিশ্চয়ই কোনো বিশেষ কারণে খুন হয়েছে।
পুরবী, নিশার স্বামী কবে আসছে? স্যার কালকে সকালে। কাল সকালে? একটা কাজ করো পুরবী, তুমি ফেডরিক আর পঙ্কজকে নিয়ে ওই কলোনিতে যাও, আর ওখানে যারা রয়েছে তাদের উপর নজর রাখো, বিশেষ করে বাচ্চাদের উপর। আমরা থাকতে কোনো বাচ্চাদের ক্ষতি হতে দেব না। হ্যাঁ সারিকা বলো। স্যার, ওই মেয়েটার গলায় যে রক্ত পাওয়া গিয়েছিল না, তাতে আমি কিছু মেটালিক পার্টিকেলস পেয়েছি, কিছু ধাতুর কণা পাওয়া গেছে। আরে এটা কোনো প্রমাণ হলো নাকি? যে অস্ত্র দিয়ে মেনেছে তার তো কণা থাকবেই। আরে না না, এই কণাগুলো একটু অন্যরকম। এই জন্য আমার এগুলোর কার্বন ডেটিং করতে হবে। কার্বন ডেটিং? কিন্তু কেন কার্বন ডেটিং কেন? ব্যাস একবার রেজাল্টটা আসুক, সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু স্যার, আমার মনে হয় এই মাথা কাটা খুনি আসলে অজিতই হবে। এই টিনা আর সঞ্চিতা কোথায়? হ্যাঁ রে, একদম ভালো লাগছে না। আরে এসে গেছে দেখ। ভাই, টিনা তো বললো আসবে না, ও বললো যে ও ভয় পাচ্ছে। ছাড় ওকে। আরে গাইস, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ভয় পেও না। চলো আমরা বার্থডে পার্টি এনজয় করি। চল। তাড়াতাড়ি চলো। কিন্তু মা বাবা যদি জানতে পারে তাহলে? আরে বাবা, আরে মা বাবা জানতেই পারবে না। কিন্তু ভাই, আরো একবার ভাবতে পারতিস, আমাদের কিছু হয়ে গেলে তো। আরে কিছুই হবে না, এর আগে কেউ জানতে পেরে যাক, আমরা এখান থেকে পালাই। চল চল দাঁড়াও, আরে কি হচ্ছে এখানে? কোথায় যাচ্ছ তোমরা? ব্যাগ, গাড়ি, এত রাতে কোথায় যাচ্ছ তোমরা? আঙ্কেল, ওই বলেছিলাম না বার্থডে পার্টি সেলিব্রেশন করতে যাব। হ্যাঁ আঙ্কেল, আমার বার্থডে, আমরা তো খুব এনজয় করব। বোকার মতো কথা বলো না, সিআইডিরা বাইরে যেতে বারণ করেছে তো। আরে যেতে দাও না, কেন বকছো? এমনিতেও আমাদের সানি তো বাইরে কোথাওই যায় না, একটু যাক না, ভালো লাগবে। যা খুশি করো, কিন্তু কারোর যদি কিছু হয়ে যায় না, তার দায় কিন্তু আমার না। আরে আঙ্কেল, কিচ্ছু হবে না, আমরা বাচ্চা নাকি, চিল। আরে কি দরকার যাওয়ার? দেখছিস তো কি অবস্থা চারদিকে, ওই গলাকাটা লোকটা এখানেই ঘুরছে। কিচ্ছু হবে না, শুধু আমাদের যেতে দাও। আর এমনি তো আমরা কি বাচ্চা নাকি? আরে যেতে দাও না, বাচ্চারা যেতে আরে চাইছে। আপনিও না। আরে ভাই, আমাকে কেন ভয় দেখাচ্ছিস? হ্যাঁ বলছি শোন, সাবধানে থাকবি। ওই কলাকাটা লোকটা আশেপাশেই কোথাও থাকতে পারে, এটাই তো ওনার বাড়ি। আরে এখানে কেন দাঁড়িয়ে আছেন, চলুন তাহলে। Happy birthday to you. Happy birthday dear Rinika. Happy birthday to you. কি হয়েছে? কিছু না। কিচ্ছু হয়নি। আরে তোর দ্বারা হবে না, চল যা ভেতরে গিয়ে নাচ, চল যা যা। বোকা কোথাকার। আমরা বারণ করা সত্ত্বেও আপনারা ছেলে মেয়েদের বাইরে যেতে দিলেন, হ্যাঁ? স্যার, স্যার এখানে একটা প্রবলেম হয়েছে। গুলি চলার আওয়াজ ছিল তো, কিছু গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ ম্যাক, আমিও একটা আওয়াজ শুনলাম খুব জোরে। কোনো গন্ডগোল নয়, আর কোনো গন্ডগোল হলে না আমরা সামনে নেব। এক কাজ করো, তোমরা দুজন ওখানে গিয়ে দেখো, আর তুমি এদিকে, আর আমরা পিছনে যাচ্ছি। আর আমি তুই না এই মাটিতে গর্ত কর আর তার ভেতরে লুকিয়ে পড়। স্যার, এদেরকে তো ফোনেই পাচ্ছি না। না পঙ্কজ, জঙ্গলে নেটওয়ার্ক পাওয়া যায় না। ওদের ওখানে যাওয়াই উচিত হয়নি।
যেই হোক, খুনি ওখানে পৌঁছানোর আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। সঞ্চিতা, সঞ্চিতা, ম্যাক, তোমরা সবাই কোথায়? মনে হচ্ছে খুনি পৌঁছে গেছে। আওয়াজ এখান থেকে এসছে, নিচে গিয়ে দেখি। স্যার তো মাথা নেই স্যার। বেঁচে আছে, নিঃশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস চলছে। স্যার ওই মাথা কাটা লোকটা এখানেই আছে। তোমাদেরকে বলা হয়েছিল না বাড়ির থেকে বাইরে বেরোবে না? হ্যাঁ, দেখেছো তার ফল। চলো তাড়াতাড়ি, এটা হসপিটাল নিয়ে যেতে হবে। দুটো প্রাণ গেছে, দুটো প্রাণ। আর এই কেসে যেন আর কারোর ক্ষতি না হয়, এটা আমাদের দায়িত্ব। সঙ্গীতা, সঙ্গীতা যদি বেঁচেও যায়, জানি না ও কথা বলার পজিশনে আদৌ থাকবে নাকি না। স্যার জানেন এই বাচ্চাটা এখন কি অবস্থায় রয়েছে? ও যদি খুঁজে না বের করতে পারি তো। একটা কথা স্যার, এসব যেই করছে তার মাথা তো কাটা হতে পারে না স্যার। জঙ্গলের প্রত্যেকটা কোণাও চেনে, আর ওর এটাও জানা ছিল যে বার্থডে পার্টি কোথায় হচ্ছে। স্যার মনে হয় ওই কলোনিতে থাকে এমন কেউ। হ্যাঁ পুরবী, কলোনিতে যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছিলাম না? হ্যাঁ স্যার, এদের দুজনকে সন্দেহ হয় স্যার, মোহিনী আর অভয়। শুধু মোহিনী আর অভয়কেই কেন সন্দেহ করছি? হ্যাঁ স্যার, এই অভয় সানির বাবা। 2 বছর আগে ওকে গ্রেফতার করা হয়েছিল অবৈধ অস্ত্র বাড়িতে রাখার জন্য। আর ভায়োলেন্সের কিছু কেস ওর বিরুদ্ধে লেখা আছে স্যার। এ তার 2 চাকরকে এত বাজেভাবে একবার মেরেছিল যে ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। এফআইআর এর কপি আছে স্যার আমাদের কাছে। এই মোহিনী হলো কমলের স্ত্রী, আর ও আসলে নিশির কাজিন স্যার, কাকার মেয়ে। গত বছর নিশির সঙ্গে একটা কোর্ট কেসে একটা বাংলো হেরে গিয়েছিল, আর ওই বাংলোটার দাম ছিল 10 কোটি। তারপর ও নিশিকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল। প্রতিবেশীদের উপরে ও বিরক্ত, কারণ ওরা সবাই কোর্ট কেসে ওর হয়ে সাক্ষী দেয়নি। একটা কাজ করি আমরা, অভয়, মোহিনী, নীরা, কমল সবাইকে ডাকো বিউরোতে। খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর হ্যাঁ,
নিশার স্বামী প্রতীক, ওকেও ডেকে নাও। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার নিশা আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা প্রতীক, নিশাকে কে মারতে পারে? মানে আমি বলতে চাইছি, তুমি কি কাউকে সন্দেহ করো? স্যার, নিশাকে তো অনেকেই অপছন্দ করত, বিশেষ করে কলোনির বাচ্চারা। ঘৃণা করতো? কিন্তু কেন? নিশা একটু রাগী স্বভাবের ছিল। ও সবার ওপরেই নিজের অধিকার ফলাতে চাইতো। স্যার, যেমন করে হোক আমার বাচ্চাই ঈশাকে খুঁজে দিন স্যার। আমি আমার ওয়াইফকে হারিয়েছি, ঈশাকে হারাতে চাই না স্যার। আপনার ইশারা ভালোভাবেই বুঝতে পারছি আমি, কিন্তু আমার আগে আপনার মোহিনী আর কমলের উপর সন্দেহ করা উচিত ছিল। আরে মোহিনী কতবার নিশিকে প্রাণে মারার হুমকি দিয়েছে, আর কমল 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 তো এই ধরনের টিভি সিরিয়ালই দেখে, যাতে শুধু খুন খারাপি আর জুলুমের ঘটনা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি টিভি সিরিয়াল মানে ক্রাইমের টিভি সিরিয়াল দেখি, কিন্তু এটার মানে এটা তো নয় যে আমি ব্যক্তিগত জীবনেও খুন করতে বেরিয়ে পড়বো। আপনার লাস্ট এপিসোড আমরা দেখেছি, খুব ভালো টিআরপি ছিল ওটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম লোকের একটা কাহিনী যে নাকি বাচ্চাদের কিডন্যাপ করতো। আগে আগে। আচ্ছা, অজিতের সঙ্গে তোমার কোনো বন্ধুত্ব ছিল না? দেখুন, আপনারা এমনি এমনি আমার উপর সন্দেহ করছেন। যে সময় বাচ্চারা জঙ্গলে বার্থডে পার্টি করছিল, আমি তো আমার বাড়িতেই ছিলাম। আচ্ছা মোহিনী দেবী, আপনি তো এটা বলেননি যে নিশি আপনার খুড়তুতো বোন, হ্যাঁ? আর আপনি ওকে কয়েকবার প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন, কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ও আমার বোন ছিল। কিন্তু আপনি আমার মাথা আর শরীর দেখতে পাচ্ছেন তো, খুনির তো মাথাই ছিল না, তো আমি কি করে খুনি হতে পারি? এই অভয়, মোহিনী, নীরা, কমল, খুনি তো এই চারজনের মধ্যে যে কেউ হতে পারে। কলোনির সব লোককে বলে দাও, ওরা যেন বাড়ির থেকে না বেরোয় যতক্ষণ না এই গলা কাটা খুনি ধরা পড়ে। এখন তো একটা চিন্তা ঢুকে গেল বেচারি ওই ঈশার ব্যাপারে, ওই বাচ্চাটার যেন কিছু না হয়। আর এত ছোট বাচ্চা যে নিজে নিজেকে বাঁচাতেও পারবে না। এক মিনিট, কি বললে তুমি দয়া? এটাই যে বাচ্চা এত ছোট যে নিজের আত্মরক্ষা করতে পারবে না। ইয়েস, আগে কেন ভাবিনি আমি? কি স্যার? ওই রুমটা যেখান থেকে ঈশাকে কিডন্যাপ করা হয়েছিল, ওই রুমে সমস্ত জিনিস ছড়ানো ছিটানো পড়েছিল। এটা তখনই হয় যখন দুজনের মধ্যে মারামারি হয়। ওই মায়া বলছিল যে ওর সঙ্গে কোনো হাতাহাতি হয়নি। গলা কাটা লোকটাকে দেখে তো আমি আমার জায়গা থেকে নড়তেই পারিনি। এক্স্যাক্টলি। আর তাছাড়া মারামারি আর জিনিসপত্র ছড়ানো ছোট বাচ্চাদের কাজ নয়। গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে, আমি বলছি কোনো গোলমাল আছে। আর ওই যে জুতোর ছাপ, ওই রং লাগা জুতোর ছাপ, কিন্তু সেটা একটাই কেন রুমের মধ্যে থাকবে? যদি জুতোর তলায় রঙই লেগে থাকে তাহলে তো আরো অনেকগুলো জুতোর ছাপ থাকবে, তাই না? তার মানে স্যার এইসব আবার ওই মায়াই করেনি তো? সঙ্গীতার ডক্টর মেসেজ করেছে, সঙ্গীতার জ্ঞান ফিরেছে। তাহলে তো স্যার ওই আমাদের বলবে কে লোকটা। আমি হসপিটাল হয়ে আসছি। হ্যাঁ সারিকা, কি? কি ডক্টর সারিকা, আপনিও কি বলছিলেন? এই সব খুন অজিত করছিল? যে যে মারা গেছে সে খুন করবে কি করে? এই কথাগুলো আমি বলছি না, নিশা আর বাদবাকিদের গলায় যে রক্ত পাওয়া গেছে না, সেই রক্তগুলোই এটা বলছে। আরো রক্তে যে মেটাল পার্টিকেলস পাওয়া গেছে তার কার্বন ডেটিং করার কথা ছিল। হ্যাঁ, করিয়েছি তো আমি সেটা। আর তোমরা জানো কি রেজাল্ট এসেছে? এসো দেখাচ্ছি। এখন তোমরা জানোই যে আমরা কার্বন ডেটিং এর ব্যবহার তখনই করি যখন কোনো জিনিসের এক্স্যাক্ট বয়স জানার হয়। হ্যাঁ, আর নিশার খুন যে অস্ত্র দিয়ে করা হয়েছে সেটা কমপক্ষে 10 থেকে 12 বছরের পুরনো। কি এত পুরনো? হ্যাঁ, তাই তো আমরা রক্তের মধ্যে আয়রন আর রাস্টেড পার্টিকেলস পেয়েছি।
আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে দ্বিতীয় যে রক্তটা পাওয়া গেছে না নিশার গলা থেকে, ওটা একটা মানুষের নয়, 12 জন আলাদা আলাদা মানুষের। 12 জন আলাদা আলাদা লোকের রক্ত? এই যে 12 জনের আলাদা আলাদা স্যাম্পল আর 12টা আলাদা আলাদা ডিএনএ। তার মানে খুনি খুন করার পরে এত বছর ধরে অস্ত্র পরিষ্কারই করেনি? মাথা কাটা নয়, মাথা খারাপ খুনিয়ে। কিন্তু এটা বুঝতে পারলাম না যে তুমি অজিতের নাম কেন নিলে। কারণ নিশার রুমে যে জুতোর দাগ পাওয়া গেছে ওটাতে এমন কিছু মাইক্রোবস পাওয়া গেছে যেটা এমন কোনো জায়গা থেকে এসেছে যেটা বছরের পর বছর বন্ধ। আর যে জ্যাকেটের পিসটা আমরা পেয়েছি সেটা বছরের পর বছর রোদ পায়নি। তাহলে এরকম জায়গা কোথায় হতে পারে যেটা অনেক বছর বন্ধ? অজিতের বাড়ি। সঙ্গীতা, কেমন আছো মা? এসিপি স্যার, আপনাদের সিআইডিদের সাহায্য আমি সারা জীবন ভুলতে পারবো না। না না না, প্লিজ। আমার এই মেয়ে ছাড়া আমার আর জীবনে কেউ নেই। সুপর্ণা দেবী, দেখুন, সঙ্গীতার ভোকাল কর্ড খারাপ হয়ে গেছে, ও বেচারি কথা বলতে পারবে না। কিন্তু এটা শুনে আপনি খুশি হবেন যে সঙ্গীতা আজ এখন পর্যন্ত ও আমাদের সাথে রয়েছে, ও প্রাণে বেঁচে গেছে, তাই না? সঙ্গীতা, 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 তোমার কি দরকার বলো? কি চাই বলো? কি? দেখো সঙ্গীতা, এখানে ওষুধ আছে, মোবাইল আছে। তোমার মোবাইল দরকার? এ না, নাও ধরো। ওকে, অন করো। ঠিক আছে, ঠিক আছে। যার মাথা কাটা গেছে সে কিভাবে কথা বলছে? মাই গড! সুপর্ণা দেবী, হ্যাঁ, অজিতের হাইট কত ছিল আপনি কি বলতে পারবেন? ওর উচ্চতা? প্রায় 5.5 ফিট। 5.5 ফিট? অজিত 5.5 ফুট, কিন্তু এই যে খুনি দেখছি ও তো 6 ফুট হাইটের মনে হচ্ছে। অজিত 5.5 ফিট আর খুনি 6 ফিট। তাহলে অজিত নাকি গল্পটা এরকম উল্টে গেল কি করে? এই মোহিনী তো নিশার পেছনে লেগেছিল, তাহলে আজ প্রতীকের সাথে হাত মেলাচ্ছে কেন? এরা দুজন আবার জোট পাকায়নি তো? গত 12 বছর ধরে তো এই ঘরটা বন্ধই আছে, কিন্তু মনে হচ্ছে এখনো এখানে কেউ যাওয়া আসা করে। এই দেখো, ধুলো পড়ে আছে কিন্তু হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, আর নিচেও পায়ের ছাপ আছে। খুনি এই চেয়ারেও বসে। এই জল তো 12 বছরের পুরনো নয়। এর পায়ের চিহ্নগুলো দেখি এটা কত দূর গেছে।
গড, এত অস্ত্র, এখানে লেগে থাকা রক্ত, এই রক্তগুলো হয়তো এই সমস্ত নিষ্পাপ শিশুদেরই হবে যাদের জীবন অজিত কেড়ে নিয়েছিল। এত ছোট আদরের বাচ্চাদের কেউ মারবে ভাবতে পারে কি করে? এই অজিত তো পাগল ছিলই, যে ওকে নকল করতে চায় সেও মানসিকভাবে অসুস্থ। অভিজিৎ, এই দেখো, এটা ওই নীল রঙের ছাপের জুতো, আর এই কোট, এই টুকরোটা আমরা ওখানে নিশির রুমে পেয়েছিলাম, ওটা এখানেই আছে। মানে খুনি অজিতের বাড়িটাকে নিজের আড্ডা করে রেখেছে। কিন্তু এটা জানবো কি করে যে এই খুনিটা কি? মনে আছে ডক্টর সারিকা কি বলল? নিশার নার্সারিতে যে জুতোর দাগ পাওয়া গেছে না, সেখানে এমন কিছু মাইক্রোস পাওয়া গেছে যেগুলো এমন কোনো জায়গা থেকে এসেছে যে জায়গাটা অনেক বছর বন্ধ। যদি খুনির জুতোতে মাইক্রোওয়েভস থাকে বন্ধ জায়গার, তাহলে ওর শরীরেও থাকবে। সিআইডিরা আমাদের বারবার এখানে ডেকে বিরক্ত কেন করছে? আরে অজিত, অজিত এখানে কেন আসছে? এখানে মনে হচ্ছে আরে এ তো আমাদের মেরে দেবে। আরে কেউ বাঁচাও, কেউ আছে নাকি? কেউ বাঁচাও। আরে অজিত এখানে কি করে? আরে আরে ভয় লাগছে তো। অজিত এখানে আমাদের প্রাণ না। কি ভেবেছিলে তোমরা যে আমরা তোমাদের বিরক্ত করার জন্য ডেকেছি? না না, আমরা তোমাদের এই কারণে ডেকেছি, সেটা দেখানোর জন্য গলা কাটা মাথাহীন খুনি, মাথা কাটা নয়, ওর মাথাটাই খারাপ। এসবই এই ড্রেসের জন্যই হচ্ছে। এই এটাকে পড়লেই মাথা উধাও। ঠিক আছে স্যার, এটা তো বোঝা গেল যে খুনি এটা পরে খুন করত, কিন্তু আসল খুনি কে? খুনি তুমিও হতে পারো। তুমি 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 তোমাদের মধ্যে যে কেউ হতে পারে। খুনি তোমাদের মধ্যে যে কেউ হতে পারে। শুধু 2 মিনিট দাও, 2 মিনিটের মধ্যে রহস্য ভেদ হয়ে যাবে। এটা তো জানতে পারা গেছে যে ওই অস্ত্রগুলো সেটা অজিতের বাড়ি থেকে খুনি চুরি করেছিল। কিন্তু যখন ওই অস্ত্রগুলো চুরি করতে খুনি অজিতের বাড়িতে যায়, তখন ওই বন্ধ বাড়িটায় ধুলোয় ভর্তি হয়েছিল, যেটাও যাওয়ার পর পরিষ্কার হয়ে যায়। আর ওই রুমে যত ধুলোর কণা ছিল সেই খুনির শরীরে এসে গেছে। আর আমরা তোমাদের সবার টেস্ট করব, সবার। আর যার শরীর থেকে আমরা সেই ধুলো পাবো, সেই আমাদের বিচারে খুনি। কিন্তু আমাদের উপর কেন সন্দেহ করা হচ্ছে? কারণ খুনি শুধুমাত্র তোমার উপর আর এই সানির উপর হামলা করেনি। আর মোহিনীকে এই জন্য, কারণ ও নিশিকে মারার হুমকি দিয়েছিল, সেটাও অনেকবার। আর অভয়ের উপরে এই জন্যই যে ও খুব অল্পেতেই রেগে যায়। স্যার, আমাকে কেন সন্দেহ করছেন? সেটা এই কারণে প্রতীক বাবু যে আপনার সাথে
আপনার স্ত্রীর শত্রুর হাত মেলাতে আমাদের অফিসার দেখে ফেলেছে। স্যার এখনই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রেজাল্ট কি হলো? জানা গেল খুনিকে? হ্যাঁ, আমরা জানতে পেরেছি খুনিকে। খুনি আপনি 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 আপনিও আপনিও আপনাদের মধ্যে কেউ নয়। খুনি হলো এই সানি। সানি হ্যাঁ, আমি গিয়েছিলাম অজিতের বাড়িতে। সত্যি এটাই। কিউরিসিটি ছিল আমার, ওই কি যেন বলে, ওই প্রশ্ন ছিল আমার জানবার যে ও কি করে ভাবে, কোথায় থাকে, কি করে। তো আপনাদের যদি আমাকে ধরবার হয় তো ধরতে পারেন, ওর বাড়িতে যাবার অপরাধে ধরতে পারেন, কিন্তু খুন করবার অপরাধে তো ধরতে পারবেন না। তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য আমাদের কাছে আরো একটা প্রমাণ রয়েছে। দেখতে চাইবে? হ্যাঁ, এটা তো ঈশা। সানি, কেন করেছিস তুই এসব? কেউ কেন করে কিছু তো দরকারই হয়, প্রয়োজনীয়। চুপ! খুন কারোর করার দরকার ছিল না। এইরকম ভাবনা শুধু বিকৃত মস্তিষ্কেই আসে। এসিপি স্যার, আপনি সিআইটির অনেক বড় বাহাদুর অফিসার। দেশের বাচ্চা আপনার বাহাদুরির গল্প শোনে, সবাই চেনে আপনাকে। কিন্তু আমার মতো দুর্বলদের এই সমাজ কিভাবে পায়ের নিচে দলে দেয় সেটা বোঝবার আপনার ক্ষমতা নেই। কেন? কি এমন অন্যায় করেছে সমাজ তোমার সাথে? হ্যাঁ, আমাকে ব্যবহার করেছে, আমাকে এমন ভাবে ব্যবহার করেছে যেন আমি একটা ডাস্টবিন। ওই নিশা আমাকে দিয়ে ওর বাড়ির সব কাজ করায়। আর স্যার, ভুলেও যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ঝাঁটা দিয়ে মারতো। বাবা, এত সব রাগ তুমি তোমার নিজের মধ্যে পুষে রেখেছিলে, আমাকে কিছু বলনি কেন? আরে তো কি বলতাম, তুমি তো গিলতে আর আমাকে বেল্ট দিয়ে মারতে। এটা তো খুব ভালো হয়েছে যে সিআইডি আমাকে ধরে ফেলেছে, নয়তো পরবর্তী খুন তোমার করতাম। মানলাম যে তোমার বাবা তোমার সঙ্গে সঠিক আচরণ করেননি, কিন্তু তুমি তোমার বাবাকে খুন করার কথা কিভাবে ভাবলে? আপনিও তো আপনার ছেলেকে মেরেছিলেন। ভুলে গেছেন? কি বাজে কথা বলছো তুমি? উনি খুন করেননি, দেশের স্বার্থে উনি ডিউটি করেছিলেন। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আমিও আমার মনের কর্তব্য পালন করছিলাম। ভালোবাসতাম আমি রিনিকাকে, কিন্তু ও কি করলো? সব বন্ধুদের সামনে মজা করলো আমাকে নিয়ে। মেরে দিলাম আমি। আমার তো মনে হয় তোমার চিকিৎসার প্রয়োজন। নিয়ে যাও একে। চল।
অপর্ণা দেবী, আপনি চান তো আমরা খুনিকে যাতে ধরি, যে নিশিকে খুন করেছে? তাহলে আপনাকে তো বলতে হবে যে আপনি কি দেখেছেন, তাই না? আপনি যদি সাহস না দেখান তাহলে ওই খুনি অন্য আরো কাউকে খুন করতে পারে। স্যার, ওর গলা। ম্যাম, আমরা জানি যে নিশির মৃত্যু মাথা কাটার জন্য হয়েছে। না, আমি তুমি কে? কি চাও তুমি? আরে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। স্যার, আওয়াজ ওখান থেকে আসছে। বাঁচাও আমাকে। আরে কেউ কি আছো? আরে কেউ আছো এখানে? কেউ আমার কথা শুনতে পাচ্ছ? আরে আমার কথাটা তো শোনো, বাঁচাও। নমস্কার স্যার। নমস্কার স্যার। এটা বলো, যখন ব্লাস্ট হয়েছিল তখন কি তুমি এখানে ছিলে? ইয়ে স্যার, আমার সঙ্গে আরো একজন কনস্টেবল ছিল, হরনা। ওর প্রচন্ড আঘাত লেগেছে, এখনো হসপিটালে ভর্তি। তুমি এখানে পৌঁছলে কি করে? স্যার, আমরা নাইট ডিউটিতে ছিলাম, এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই একটা চিৎকার শুনতে পেলাম। আমরা ওকে দেখতে পাইনি। এখানে পৌঁছে আমরা কিছু করতে যাওয়ার আগেই বোম ব্লাস্ট হয়ে গেল। একটা কথা বলো আমায়, যখন তুমি এখানে এসেছিলে তখন তুমি এখান থেকে কাউকে যেতে দেখেছিলে বা পালাতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি ওকে তাড়াও করেছিলাম, কিন্তু ও পালিয়ে গেল। ও আমার আগেই ছিল, কিন্তু জানি না কেমন করে অদৃশ্য হয়ে গেল। আর এখানে হরনাথের অবস্থা ভালো ছিল না, তাই আমি ওর কাছে ফিরে এলাম। ঠিক করেছো তুমি, গুড ওয়ার্ক। পঙ্কজ, একটু ওদিকটা চেক করো, দেখো বোমের কোনো অবশিষ্ট অংশ পাও কিনা, আর যদি কিছু পাও তাহলে ওটা এভিডেন্সে পাঠিয়ে দাও। স্যার, ডাইনামাইট স্টিক, আর স্যার এতে ব্যাচ নাম্বারও লেখা আছে। অ্যারো ডাইনামিক। স্যার, হ্যাঁ, এটা কিছু একটা চকচক করছে। দেখি একটু। দয়া, এটা তো একটা দাঁত দেখছি, সোনার দাঁত। এক মিনিট, আচ্ছা একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। দয়া, দেখো এতে কিছু লেখা আছে। হ্যাঁ স্যার, NK লেখা আছে। NK? আচ্ছা, এটা মরে যাওয়া লোকটার নামের ইনিশিয়াল নয় তো? হতেই পারে দয়া। এটা আবার হয়নি তো এই নামে যে আছে তাকে কিডন্যাপ করা হয়েছে? আর যদি কিডন্যাপ হয়ে থাকে স্যার, তো ওর বাড়ির লোক নিশ্চয়ই কোথাও না কোথাও কিডন্যাপ হওয়ার রিপোর্ট লেখাবে। হ্যাঁ, চেক করতে হবে, দেখতে হবে যে এই নামের কতজন ব্যক্তি নিখোঁজ হয়েছে।
ইয়েস স্যার। লোকাল পুলিশ থেকে জানা গেছে যে মিসিং কমপ্লেন্ট নবীন কুমারের। নবীন কুমারের স্ত্রীর সঙ্গে আমি ফোনে কথা বলেছি। উনি বলেছেন যে এই নবীন কুমারের একটা দাঁত সোনার ছিল। আচ্ছা স্যার, এই নবীন কুমার কে? শহরের বাইরে ওনার একটা পেইন্টের ফ্যাক্টরি আছে, আর কিছুদিন আগে ওনার একটা নিউজ কভারেজ ছিল। নিউজে? কি ব্যাপারে স্যার? কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আচ্ছা দেখো, এই নবীনের বাড়ির ঠিকানা আমি তোমাকে পাঠিয়েছি, আর তাছাড়া ওনার স্ত্রীকেও এই বিষয়ে আমি জানিয়েছি। আর যদি আমার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে অভিজিৎ, নিশ্চয়ই মিডিয়ার লোক ওখানে তোমার আগে পৌঁছে যাবে। অনেক ঝামেলা আছে, সামলে নিও। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। ইয়া, হ্যাঁ। নবীন কুমারের বাড়ি যেতে হবে। স্যার অ্যাড্রেস পাঠাচ্ছেন। নবীন কুমার মুর্দাবাদ, 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 নবীন কুমার। স্যার স্যার স্যার, আপনি কি নবীন কুমারকে পরে, arrest পরে, দেখেছেন স্যার? পরে বলছি। স্যার, CID পরে আপনারা আমাদেরকে কাজ করতে দিন, প্লিজ। কিছু তো বলুন ম্যাম। আপনারা দেখি, সরে যান, যেতে দিন দেখি। সরে যান, সরে যান বলছি। দেখুন, এইসব কিছু বন্ধ করুন আপনারা। দাঁড়ান। নাটক? স্যার, নাটক তো নবীন কুমার রচিয়ে রেখেছে আমাদের এই শহরে। স্যার, ওরা সবাই নবীন কুমার মারা গেছেন। হি ইজ নো মোর। এই লোকটা মেরেছে আমার স্বামীকে। খুনি এরা সবাই। এবার বলবে নাকি জেলে ঢুকিয়ে দেবো? বলো, কেন করছো এইসব? স্যার, আমরা মারিনি স্যার। স্যার, নবীন কুমারের রঙের ফ্যাক্টরি আছে স্যার, যেখানে প্রতিদিন 1000 টনেরও বেশি বিষাক্ত আবর্জনা নদীতে ফেলা হয় স্যার। স্যার, আমরা তো আন্দোলনকারী, আমরা ওনার এগেইনস্টে আন্দোলন করছি। স্যার, বিশ্বাস করুন, আমরা ক্রিমিনাল নই, আমরা সোশ্যাল ওয়ার্কার স্যার। মিথ্যে কথা, মিথ্যে বলছে। হুমকি দিয়ে রেখেছিল আমার স্বামীকে। রোজ রোজ হুমকি দিত। না স্যার, আমি কোনো ধমকি দিতাম না, সে তো কোনো অন্য লোক স্যার। কারা? কাদের কথা বলছো? স্যার, ওরা সেই সব লোকগুলোই যারা সোশ্যাল সার্ভিসের নামে খারাপ কাজ করে, ল ইন অর্ডারের মিসইউজ করে স্যার। স্যার, আমি আর আমাদের প্রোটেস্টার্স আমাদের মধ্যে কেউ নয় স্যার। কি ধরনের হুমকি আসতো আপনার স্বামীর কাছে? কি হয়েছিল? এ নাও চা। আরে বাহ, গরম গরম চা। আচ্ছা, ওই এনজিওটার কি হলো? ওই এনজিও তো বিরক্ত করে মারছে, ফ্যাক্টরিতে ওয়ার্কার্সদের কাজ করতে দিচ্ছে না। এখন তো জল অনেক দূর গড়িয়ে গেছে, মনে হচ্ছে পুলিশকে ডাকতে হবে। শোনো, বাহ নবীন বাবু, আপনাদের মতো সৎ লোক আবার পুলিশদের কাছে যাচ্ছে নাকি? তুমি ভেতরে কি করে এলে? আপনাকে মনে করাতে এসেছি যে আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। এখনো সময় আছে, শুধরে যান। শাট আপ, বেশি তর্ক করো না, এখন এই ঘর থেকে বেরিয়ে যাও। আই সেড গেট আউট। আর কোথায় কোথায় ঢুকতে দেবেন না, আর কাকে কাকে আটকাবেন। আমাদের মতো লোক আপনাদের মতো লোককে ভয় পায় না, বুঝতে পেরেছেন? আর কেন জানেন? কারণ আমরা আপনাদের মতো খারাপ কাজ করি না। আজ তো আমি আপনার ঘরে ঢুকেছি। যদি আপনি আপনার স্বার্থের জন্য অসহায় মানুষদের জীবন নিয়ে খেলা যদি বন্ধ না করেন, তাহলে আপনার ফ্যাক্টরিতেও ঢুকবো। তোমাদের মতো গুন্ডাদেরকে না আমি সিধে করতে পারি, আর এই ফালতু ধমকিগুলো না অন্য কাউকে গিয়ে দেবে। আমার যা করার আমি তাই করব, আর তোমার যা করার করে নাও। আমি ধমকি দিচ্ছি না, বোঝাচ্ছি। যদি এই উল্টোপাল্টা কাজ বন্ধ না করেন, তাহলে আপনার ফ্যাক্টরি তো আমি বন্ধ করিয়েই ছাড়ব। তুই আমার ফ্যাক্টরি বন্ধ করবি? হ্যাঁ, ফ্যাক্টরি বন্ধ করবি তুই আমার? শোনো, শোনো প্লিজ, প্লিজ তুমি শান্ত হও, আর আপনি ওকে বিরক্ত করা বন্ধ করুন। আপনি যান এখান থেকে প্লিজ। প্লিজ বলছো তুমি একে? হ্যাঁ, আমি তোকে লাথি মেরে বার করে দেবো। চল। এটা কোত্থেকে আওয়াজ এলো? দেওয়ালে লেখা ছিল, শুধরে যাও নয়তো আর বাঁচবে না। আর শেষ পর্যন্ত মেরে ফেললো এরা নবীনকে। এই লোকটা মেরে ফেলেছে আমার স্বামীকে। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি স্যার। যে করেছে তাদের কথা স্যার বলো। নিশ্চয়ই, কেন বলবো না স্যার। স্যার, ওনার জন্যই তো আজকে আমরা ফেসেছি স্যার। স্যার, আমরা প্রোটেস্টার, আমরা সোশ্যাল এনভায়রনমেন্টের জন্য প্রোটেস্ট করি স্যার। স্যার, ওরা অনেকটা নিচে নামতে পারে স্যার। চিনতে পারবে তাদের? নিশ্চয়ই, কেন নয়, কিন্তু আমাদের সেফটির কি স্যার? ওরা অনেক খারাপ লোক স্যার। ডোন্ট ওয়ারি, তোমার কিছু হবে না। শুধু নামেই সোশ্যাল ওয়ার্কার ওরা, ক্রিমিনালস ওরা তিনজনে। ক্রিমিনাল? আর এটা তুমি কি করে জানলে? আমি কি, এটা সবাই জানে যে ওদের উপর কতগুলো কেস চলছে। সবসময় ওরা বেলেই বাইরে এসেছে।
স্যার ওই মানুষটা নিজেকে পরিবেশের রক্ষাকর্তা বলে, নেচার গার্ডিয়ান। স্যার সবার প্রথমে ওই দিন কর। নবীনের মতো লোকের সব জায়গায় শত্রুই থাকবে স্যার। ওই বলে না স্যার, যেমন কর্ম তেমন ফল। তার মানে হ্যাঁ? কি বলতে চাইছো তুমি? কত নিরীহ মানুষের জীবন নষ্ট করেছে ও। হতে পারে তাদের মধ্যে থেকে কেউ বদলা নিয়েছে। তাদের মধ্যে কেউ কেন, বরং আমি তো বলছিলাম যে প্রতিশোধ তুমি নিয়েছো, তুমি ওকে মেরেছো। না স্যার, আমার সাথে ওর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমি ওকে কেন মারবো? কারণ নবীনের কার্যকলাপে তুমি ক্ষুব্ধ ছিলে। কেন? স্যার যদি আমায় এরম কিছু করতেই হতো তাহলে আমি অনেক আগেই করে ফেলতাম। নবীন না জানি কত বছর ধরে আমাদের পরিবেশ দূষিত করছিল। তোমরা নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছো মিস্টার নবীন মারা গেছে শুনে। অন্য কেউ তোমাদের কাজ করে দিয়েছে কি? না স্যার, আমার ওর প্রতি কোনো মায়া ছিল না, কিন্তু আমি ওকে মারিনি। আমরা কি করে বুঝবো যে তুমি সত্যি বলছো? স্যার যে সময়ের কথা আপনি বলছেন ওই সময় আমি ইউনিভার্সিটিতে লেকচার দিচ্ছিলাম। আপনি চাইলে ওই প্রফেসর দেশাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। ওই সময় আমি ওখানেই ছিলাম। স্যার পল্লবী, ওকে প্রায় দিনই দেখা যায় নিউজে কারুর না কারুর সাথে ঝগড়া করতে। স্যার সোশ্যাল ওয়ার্কের ফিল্ডে আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন ওর ব্যাপারে, সবাই জানে যে ও কিরকম, ও নিজের টিম দিয়ে কিরকম উল্টোপাল্টা কাজ করায়। হ্যাঁ তো আমি ট্রেড অ্যাকাউন্ট করি, সোজাভাবে বললে লোকে বুঝতে পারে কই। কিন্তু আমি সোজা পয়েন্টে আসছি। আমাদের মনে হয় তুমিই ওকে খুন করেছো। ম্যাম আপনার এটা যদি মনে হয় তাহলে আপনার এবং আমার দুজনেরই টাইম ওয়েস্ট করছেন। ম্যাম একটা কথা, আমি কোনো ক্রিমিনাল নই। কিন্তু আমরা তো এটা শুনেছি যে আপনি রোজই কোনো না কোনো একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে থাকেন। স্যার ব্যাপারটা হলো কি, যদি কোনো সৎ লোক সাহস করে সত্যের পিছনে দাঁড়ায় না তো মানুষ ভয় পেয়ে যায়, সহ্য করতে পারে না, বিশেষ করে যদি সে একটা মেয়ে হয়। আপনি তো জানেনই সোসাইটির কি মেন্টালিটি। তাই নাকি? আমার তো আপনার মেন্টালিটি ঠিক মনে হয় না। কেন? শুধুমাত্র এই জন্যই যে আমি কাউকে ভয় পাই না? আপনাকেও নয়। এই জন্য আমি ক্রিমিনাল হয়ে গেলাম? এমনিতেও আমি কাল রাতে নিউজ লাইভের ডিবেটে ছিলাম, আপনি চাইলে চেক করতে পারেন। আমি চাইলেও নবীনকে খুন করতে পারতাম না। ম্যাডাম, আপনি কিন্তু এই কাজটা নিজের লোকদের দিয়েও করিয়ে থাকতে পারেন। তো ঠিক আছে, আপনার যদি এত কনফিডেন্স থাকে তো প্রুফ করে দিন, আপনি পাঠিয়ে দিন আমাকে জেলে। আর ওই প্রকাশ, ও প্রতিদিনই কাউকে না কাউকে গালিগালাজ করে নিজের সোশ্যাল ব্লগে। যারা পলিউশন ছড়াচ্ছে স্যার ও লোকদের উস্কায়, খেপিয়ে দেয় তার বিরুদ্ধে। আমি ঘরেই ছিলাম স্যার, নিজের ব্লগ লিখছিলাম, যেমন সবসময় লিখি। প্রত্যেকবারের মতো সবাইকে উস্কাচ্ছিলেন, তাদের ব্রেন ওয়াশ করছিলেন নবীনের মতো লোকেদের বিরুদ্ধে কি? স্যার নবীনের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, আর প্রকৃতির জন্য আমি অ্যাওয়ারনেস স্প্রেড করতেই থাকি। ব্যক্তিগত শত্রুতা না থাকলে তোমার সবকটা ব্লগে নবীনের নাম কেন থাকে? তাও টপ 4-5 জনের মধ্যে। কালকেও যে ব্লগটা লিখেছিলে সেখানেও নবীনের নাম ছিল না? হ্যাঁ স্যার, নবীনের নাম ছিল ওখানে। আর এই কথাটা আমি লুকোবই বা কেন? ও খারাপ লোক ছিল, কিন্তু এর মানে তো এটা নয় যে আমি ওকে খুন করে দেবো। কেন? কেন মারবে না? এরকম লোকেদের তো তুমি ভীষণ ঘৃণা করো, তাই না? তোমার মনে হচ্ছে তোমার পরিশ্রম বিফলে চলে যাচ্ছে, আর তারপরে নবীনকে এত বোঝানোর পরেও নবীন পরিবেশ দূষিত করে দিচ্ছিল, আর সেই জন্য তুমি রেগে যাও আর তারপরে নবীনকে শেষ করে দাও। আমি একজন রেসপন্সিবল সিটিজেন স্যার, কোনো ক্রিমিনাল নয় স্যার। আমার কাজ এটাই, আমার ব্লগের মাধ্যমে ঠিক আর ভুলের তফাৎ বোঝানো, কারোর ক্ষতি করা নয়। স্যার ইন্টারোগেশনে তো কেউই কোনো ভয় পায়নি। হ্যাঁ, কোনো ভয় পায়নি ঠিকই। এই 3 জনের উপর কড়া নজর রাখতে হবে। কেন স্যার? ফেডরিক, ভয় একটা অদ্ভুত জিনিস। যদি ওই 3 জনের মধ্যে কেউ খুন করে থাকে তাহলে সে ভয় পেয়ে কিছু না কিছু গন্ডগোল করবেই, কোনো না কোনো ভুল সে নিশ্চয়ই করবে। সারিকা, দেখো এটার উপর কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা, চেক করো।
ওটাতে তো কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই। কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই? আর ইউ শিওর? 100% স্যার, কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই, কিন্তু কিছু পার্টিকেলস পেয়েছি। মনে হয় কিছু স্কিন টিস্যুস বা ডেড সেল হবে। ডেড সেলস? তবে এক কাজ করো সারিকা, ওই ডেড সেলস গুলোকে ভালো করে ক্লিন করে রাখো। ওই তো আসবে তো শ্রীমান প্রদ্যুমন, জানো তো সব ব্যাপারেও নাক গলায়, নিশ্চয়ই জিজ্ঞেস করবে। প্লিজ ক্লিন করে রাখো। স্যার, ডায়নামাইটে কোনো ফিঙ্গারপ্রিন্টস তো পাওয়া যায়নি, কিন্তু কোনো একজনের ডেড স্কিন টিস্যুস পাওয়া গেছে, পচা চামড়ার টুকরো। পচা চামড়া? হতে পারে এটা ওই লোকটারই, সেই লোকটা যে লোকটা ডাইনামাইট লাগিয়েছিল। হ্যাঁ স্যার। সালুকে এই পচে যাওয়া চামড়াগুলোর তুমি ডিএনএ টেস্ট তো করতে পারো, কিছু তো জানা যাবে। বস, পচে যাওয়া চামড়া থেকে ডিএনএ বার করাটা খুব কঠিন কাজ। তোমাকে একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি, যে লোকটি এই ডায়নামাইটটাকে শেষবার ধরেছে ওর স্কিন ডিজিজ আছে, চামড়ার অসুখ, আর সেটাও খুব গুরুতর। এমনিতে দেখে কিছু বোঝা নাও যেতে পারে, কিন্তু বস এই অসুখটা ওকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তাহলে তো আমরা এর মাধ্যমে ওর কাছে পৌঁছতে পারি। হ্যাঁ, কিন্তু কোনো প্রমাণ তো দরকার। হ্যালো, এসিপি বর্ধমান হিয়ার। হ্যাঁ বলুন। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। ডায়নামাইট ম্যানুফ্যাকচারার বলছিল ওরা রেকর্ড চেক করেছে, ওই ডায়নামাইট কোনো খনিকে বিক্রি করেছে ওরা। মানে মাইন সাইট? হ্যাঁ, মাইন্ড সাইট। এবার এটা খোঁজ নিতে হবে এই ডায়নামাইট। একটা ডাইনামাইট ওইদিকে লাগাও, ঠিক আছে? আর আরেকটা 50 মিটার দূরে ওইখানে লাগাও। হ্যাঁ স্যার। আর একটা ওইদিকেও লাগাতে পারো। আচ্ছা স্যার। একটা সোজা লাগাও ওইখানে, একদম 50 মিটার দূরে। আর এই 6 সেকেন্ড পরে ব্লাস্টগুলো হবে। ঠিক আছে স্যার। ওকে। আর কোথায় লাগানো যায়? ওইখানে মাঝখানে ফিট করা যাবে কি? এক্সকিউজ মি, আপনার নাম বিনীত? ইয়েস। আপনারা কারা? আপনি এই সাইটের ম্যানেজার? কিন্তু ব্যাপারটা কি বলুন তো? দেখুন বিনীত বাবু, যখন ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে ডায়নামাইট আপনাদের এখানে আসে, মানে এই সাইটে, মাইন্ড সাইটে, সেটার ইনচার্জ তো আপনিই হবেন, তাই না? ইনচার্জ তো আমি, কিন্তু কনসাইনমেন্টের পরে অপারেটর টিমও কিন্তু এটা হ্যান্ডেল করে। আমি এটা একা সামলাই না। আমরা জিজ্ঞেস করেছি আপনাকে যে ডায়নামাইট কে সামলায়। একটু এই ডায়নামাইট স্টিকটাকে দেখুন। আচ্ছা, ব্যাচ নাম্বার দেখে আপনি কি বলতে পারেন এই লটের বাকি ডায়নামাইট স্টিকগুলো কোথায় আছে? স্যার, এটা লাস্ট কনসাইনমেন্টের মনে হচ্ছে, এখনো ব্যবহার হয়নি, গুদামে পড়ে আছে। চলো দেখাও। বিনীত, যখন ডায়নামাইটের কনসাইনমেন্ট এখানে আসে, সেটাকে চেক তুমি নিশ্চয়ই করো, তুমি তো ইনচার্জ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স স্যার। আচ্ছা, আপনার এই ব্যাচের কনসাইনমেন্ট নিয়ে কোনো গন্ডগোল মনে হচ্ছে? গন্ডগোল? না না, নর্মালি তো ছিল, যেরকম হয় আর কি। কিন্তু আপনি এটা জিজ্ঞেস করছেন কেন? নর্মাল আছে তো, যেমনটা থাকে। প্রতিটা বক্সে 10টা করে লেখা আছে স্যার। এটা খুলে দেখো তো কতগুলো আছে, গুনো। স্যার, একটা সেট কম আছে স্যার। আচ্ছা, এই ব্যাপারটা কি সেটা কি তুমি এখানেই বলবে, না একটু খাতির টাতির করার পরে মুখ খুলবে? স্যার বলছি, আমি সবসময় এই সেটগুলো জেলেদের বিক্রি করে দিতাম বম ফিশিং এর জন্য। মানে ইল্লিগাল ভাবে ব্যবহার করো এটাকে। আর এটার থেকে 6টা সেট আমি ওদেরকে বিক্রি করেছি। যাকে বিক্রি করেছো তাকে চেনো নিশ্চয়ই? স্যার, ও আমার রেগুলার কাস্টমার ছিল না, ও প্রথমবার এসেছিল। আর আমি ওর মুখটাও ভালো করে দেখিনি, কিন্তু স্যার ওর হাতের চামড়াগুলো অদ্ভুত রকমের হয়ে গেছিল, বোধহয় ও অসুস্থ ছিল। এর মধ্যে কাউকে চেনো? না স্যার, আমার মনে হয় না এদের মধ্যে কেউ ছিল। আরো একবার ভালো করে দেখো, হতে পারে ছদ্মবেশে এসছে। না স্যার, এদের মধ্যে কেউ নাই। ঠিক আছে, হয়তো আবার দ্বিতীয়বার দেখা হবে।
স্যার আমার মনে হচ্ছে যে আমাদের ওই লোকেদের লিস্ট বানাতে হবে যাদের এই ধরনের রোগ আছে। জানি ব্যাপারটা খুব মুশকিলের, কিন্তু ট্রাই তো করা যেতে পারে। না ট্রাই তো করতেই হবে দয়া। প্রত্যেকটা বড় বড় হসপিটাল আর ছোটখাটো নার্সিং হোম এবং ক্লিনিকগুলোতে গিয়েও খোঁজ নাও এরকম রোগের পেশেন্টের ব্যাপারে। হতে পারে আমাদের ভাগ্য যদি ভালো থাকে কিছু প্রমাণ আমরা পেয়ে যাব। স্যার লেটস গো। দেখুন, এই ধরনের অসুখ হাজার জনের মধ্যে একজনের হয়ে থাকে। বলতে পারেন এই ধরনের পেশেন্টের লিস্ট অনেক বড়। অনেক পেশেন্ট জানতেও পারে কিন্তু এর চিকিৎসা করায় না। এদের খোঁজা তো খুব মুশকিল। জানি, কিন্তু তবুও আমরা চেষ্টা করতে চাই। এই লোকটাকে পাওয়া আমাদের কাছে ভীষণ প্রয়োজন। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু এনভায়রনমেন্টাল ইনফেকশন কন্টিজিয়াস ডিজিজ, যেটা একটা মানুষের থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, আর এটাকে সামলানো তো। এক মিনিট, কি বললেন আপনি? এনভায়রনমেন্টাল ইনফেকশন? হ্যাঁ, মানে আমাদের চারপাশের পরিবেশে হতে পারে এমন ইনফেকশন হাওয়া বা জল থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। চলুন, আমি আপনাকে একটা পেশেন্ট দেখাবো। ছাড়ো আমাকে! কেন মারতে চাও আমাকে? ছেড়ে দাও আমাকে, যেতে দাও প্লিজ। দেখো, আমাকে যেতে দাও স্যার, প্লিজ হেল্প মি স্যার, হেল্প প্লিজ, হেল্প স্যার, হেল্প। এটা এনভায়রনমেন্টাল ইনফেকশনের কেস। নিউরোলজিক্যাল ইনস্টেবিলিটি, এই ধরনের অসুখ সাধারণত পেশেন্টের মাথা ধীরে ধীরে খারাপ করে দেয়। ও নিজের ধৈর্য হারিয়ে ফেলতে পারে আর মাথার ব্যালেন্সও নষ্ট হয়ে যায়, যেমনটা নীলজের হয়েছে। আর ফিজিক্যাল কন্ডিশন, মানে আমি বলতে চাইছি এই ধরনের পেশেন্টরা কি খুব জোরে দৌড়তে পারে? হ্যাঁ, নর্মালি চলতে ফিরতে তো পারে, কিন্তু অসুখটা যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে দৌড়ানোর পক্ষে সম্ভব নয়। কিন্তু স্যার, অ্যাডাভিন ইঞ্জেকশন দিলে শরীরে কিছুক্ষণের জন্য শক্তি আসে। হ্যাঁ, কিন্তু ওটা সাইড এফেক্ট যথেষ্ট। স্যার, অ্যাডাভিন ইঞ্জেকশন দেওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ। রিস্কি হতে পারে, কিন্তু এই অপরাধের মানসিক অবস্থা যে ধরনের, তাতে হতে পারে যে ওর সাইড এফেক্ট নাও হতে পারে। কিন্তু যদিও নীলজের মতো মেন্টালি আনস্টেবল হয়, তাহলে চিন্তা আপনাদেরকেই করতে হবে। তার মানে এটাই যে একটা খুন করে থাকলে দ্বিতীয়বারও খুন করতে পারে। হ্যাঁ স্যার। কি প্রকাশ পঙ্কজকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে? ও নো, ঠিক আছে, আমি দেখছি। হতে পারে প্রকাশ ভয় পেয়ে পালিয়ে গেছে, না হলে দ্বিতীয় মার্ডারের পরিকল্পনা করছে। আরে বাবা, আজ তুমি তাড়াতাড়ি উঠে পড়লে। গুড মর্নিং। এই রইলো তোমার চা, তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এটা কার পা? স্যার, আরও একটা মার্ডার। ওই ডক্টর ঠিকই বলেছিলেন, ওই খুনির মাথা খারাপ হয়ে গেছে, ওর মানসিক অবস্থা ঠিক নেই। স্যার, মনে হচ্ছে খুন করার একটা প্যাটার্ন বানিয়ে ফেলছে এই খুনি। এনার উপরে ব্লেম এটাই যে উনি নেচারকে ক্ষতি করছেন। ইলিগাল ডিফরেস্টেশন, জমি
জমি হাতানোর জন্য ইল্লিগালি গাছ কেটে ফেলা। ওই খুনি এনার সঙ্গেও তাই করেছে। আর তাও প্রকাশ উধাও হয়ে যাওয়ার ঠিক পরেই। ওয়েপেন কি ব্যবহার করেছে? 100% চেইন স, না হলে হাড়ের সঙ্গে মাংসকে এইভাবে কেটে বডিটাকে দু টুকরো করা এত সহজ নয়। স্যার, যদি চেন স ব্যবহার করেই থাকে তাহলে আওয়াজ নিশ্চয়ই হয়েছিল। বাড়িতে কেউ না কেউ তো শুনবে। রাতে কে কে ছিল? আমার হাজবেন্ড তো কাজের জন্য বাইরে থাকে, বাড়িতে শুধু আমি, বাবা আর আমাদের চাকর ছিল। আপনি আপনি কোনো আওয়াজ শুনেছিলেন? না, কোনো আওয়াজ শুনতে পাইনি। রামানন্দবাবুর কারোর সাথে শত্রুতা বা কেউ কোনোদিন হুমকি দিয়েছিলেন ওনাকে? হ্যাঁ, কিছু সপ্তাহ আগে কিছু অদ্ভুত হয়েছিল। বাবাকে কেউ ধমকাচ্ছিল আর বাড়ির বাইরে দেওয়ালে কেউ কিছু লিখে দিয়েছিল যে শুধরে যাও, না হলে তোমার সাথে ওরকমই হবে যেটা তুমি গাছের সাথে করো। স্যার, এক্স্যাক্টলি যেরকম নবীনের কেসে হয়েছিল। স্যার, একটা কথা কিছুতে মাথায় ঢুকছে না। খুনি কারোর বাড়িতে ঢুকে এরকম নৃশংসভাবে কাউকে খুন করে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর কেউ কিছু শুনলো না, কেউ দেখলোও না। কিভাবে? অজেনাদের অজ্ঞান করে দেওয়া হয়েছিল। দেখুন, আমার সন্দেহ হচ্ছে যে আপনাদের অজ্ঞান করা হয়েছিল খাবারের মধ্যে কিছু মিশিয়ে, সেই জন্যে আপনারা কিছু শুনতে পাননি। অজ্ঞান? হ্যাঁ, কিভাবে সেটা জানি না, কিন্তু সেটা জানার জন্য আমাদের এখানে যত জিনিস আছে সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। বাড়িতে যত রকম খাবার জিনিস ছিল চেক করে নিয়েছি, আর পানিও। কিছুতেই ঘুমের ওষুধ পাইনি। নো সিডেটিভস। পেলে না? আরো শিওর? অ্যাবসলিউটলি। কিন্তু সারিকা, সবাই তো অজ্ঞান ছিল, তার মানে কোনো মাদক দ্রব্য নিশ্চয়ই থাকবে যার জন্য ওরা অজ্ঞান হয়ে গেছিল। খাবার জিনিসে, পানীয়তে, কিছুতে তো থাকা উচিত। কিসের মধ্যে ছিল? হ্যাঁ, মাদক দ্রব্য ছিল। এই এসিটার মধ্যে। এসিতে? ইয়েস, এই এসিতে মাদক দ্রব্য মেশানো হয়েছিল, আর এর হাওয়াটা ঘরের মধ্যে ঢোকা মাত্র মাদক দ্রব্য ছড়িয়ে পড়ে আর সবাই অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, চেক ইট। ইয়েস। দেখো সালুখে, তুমি আন্দাজে ঢিল মারছো না তো? এটা কি করে হতে পারে? এরকমই হয়েছে বস। এসিতেই মাদকদ্রব্য ছিল। আমি ওই এসিটার ব্লোয়ারে, ফিল্টারে, সব জায়গায় সেনেটিভ পেয়েছি, আর সেটাও খুব হাই ডোজে। মাই গড, এটা কি করে হতে পারে? বস, এসিতে সেনেটিভ ছিল, মাদকদ্রব্য ঘরের মধ্যে ছড়িয়ে যায় আর সবাই অজ্ঞান হয়ে যায়। খুনি আসে আর বিনা বাধায় ওকে খুন করে, ও চলে যায়। কেউ কিচ্ছু শুনতে পায়নি। আচ্ছা ঠিক আছে। সালুকে ফোন করেছিল, বলছিল রামানন্দর বাড়িতে যে এসি মেশিনটা ছিল সেটাতে বিষাক্ত গ্যাস ভরা ছিল, অ্যানেস্থেটিক গ্যাস। অ্যানাস্থেসিয়া দিয়ে লোকেদের ট্রিটমেন্ট করা হয় শুনেছি। আরে তো এই খুনি তো দেখছি বেশ ধূর্ত।
প্রকাশের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার কিছু জানতে তো পারিনি, বাট আই এম শিওর পরের খুনের প্ল্যান করছে। কিন্তু খুনি যদি অসুস্থ হয় তাহলে প্রকাশ তো ভালোই দৌড়িয়েছিল। স্যার এমনটাও তো হতে পারে যে অন্য কাউকে দিয়ে এই খুনটা করিয়েছে। তাহলে ও পালিয়ে গেল কেন? এই শব্দটা কিসের? চলো তো। তোমাদের কাজ আমি করছি এসিপি, শহরকে পরিষ্কার, আর আমার এই রাস্তায় যে আসবে তাকেও আমি এই জগৎ থেকে পরিষ্কার করে দেব। এ কে হতে পারে? স্যার মনে হয় খুনি জানতে পেরে গেছে আমরা ওর পিছনে আছি, ওই জন্য পাগল হয়ে গেছে। ধরো ধরো ওকে। স্যার সিআইডি থেকেই লিস্ট এসছে। এরা তো ওই লোকগুলি যাদের নয়েজ পলিউশনের ধমকি দেওয়া হয়েছে। সখারাম, ওই ক্লাবের মালিককে মনে আছে? আরে যাকে কদিন আগে ধমকি দেওয়া হয়েছিল। কে স্যার? ও বীর। আচ্ছা সখারাম, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে নাকি? হ্যাঁ স্যার, ওটা তো রেসিডেন্সিয়াল এরিয়া না, তো আশপাশের 2-4টে ঘর থেকে কমপ্লেন এসছে যে অনেক রাত্রির পর্যন্ত জোরে মিউজিক চলে, এই সব কমপ্লেন। আওয়াজ মানে নয়েজ পলিউশন। সখারাম তুমি একটা কাজ করো, হ্যাঁ তুমি সিআইডির লোকেদের ফোন করো এখনই, এই সময়। তাড়াতাড়ি করো অভিজিৎ, তাড়াতাড়ি। স্যার আমরা অন দা ওয়ে। ও নাইট ক্লাবের মালিক, ওর নাম বীর। কিন্তু স্যার ব্যাপারটা কি? দয়া, লোকাল ইন্সপেক্টর থেকে জানা গেছে বীরকেও একই রকম হুমকি দেওয়া হয়েছে, আর সেটাও শব্দ দূষণ করার জন্য। সরি স্যার, কিন্তু নয়েজ পলিউশন এটা একটু বেশি হয়ে গেল না? রবি, ওর মানসিক অবস্থা ঠিক নেই, এই খুনি যা খুশি করতে পারে। ডোন্ট ওয়ারি স্যার, ওই খুনি যদি ওখানে থাকে তাহলে এবারে আর আমাদের হাত থেকে বাঁচবে না স্যার। এই প্রকাশ কিন্তু এখনো নিখোঁজ, আর বীরের প্রাণ সংশয় রয়েছে। যে করেই হোক ওকে সুস্থ আর নিরাপদে আমাদের এখানে নিয়ে এসো। হ্যালো হ্যালো বীর, আমি এসপি প্রদ্যুমান বলছি সিআইডি থেকে। সিআইডি? কি হয়েছে স্যার? আমার কথা মন দিয়ে শোনো, তোমার প্রাণ সংশয় রয়েছে। কি মানে? মানে আমাকে কে মারতে চায়? দেখো বীর, যদি তুমি ক্লাবে থাকো তাহলে বাইরে কোনো মতেই যেও না। আমাদের অফিসার্স তোমার ওখানে যাচ্ছে তোমার সেফটির জন্য। আরো একটা কথা, ভিড়ের মধ্যেই থাকবে, লোকেদের মধ্যেই থাকবে, বুঝেছো? একা একদম থাকবে না। দেখো, আমি আমার কেবিনে যাচ্ছি, ঠিক আছে? আর কাউকে ভেতরে আসতে দেবে না, বুঝেছো? কাউকেই ভেতরে আসতে দেবে না। সিআইডি
ভাই শোনো, এদিকে এসো। হ্যাঁ স্যার। বীর কোথায়? স্যার উনি কারুর সাথে দেখা করতে চান না। আমরা সিআইডি থেকে আসছি। কোথায় ও? আসুন স্যার। এই 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 আরে গেল কোথায়? এই প্রকাশ, এসো বাইরে এসো। তুমি এখানে কি করছিলে? হ্যাঁ, আমাদের হাত থেকে বাঁচার জন্য কি এইসব করছিলে? না অভিজিৎ, মনে তো হচ্ছে না। এর হাত পা বাঁধা ছিল। মনে হচ্ছে কেউ হাত পা বেঁধে ওকে এখানে ফেলে দিয়েছে। রবি, এসপি স্যারকে ফোন করে বলো যে প্রকাশকে পাওয়া গেছে, আর ওর একটু ফার্স্ট এড করে দাও। স্যার যাও। চলুন। বুঝতে পারছি না প্রত্যেকবারও পালিয়ে যাচ্ছে কি করে। ও কোথায় লুকিয়ে পড়ছে? হয় ও আকাশে উড়ে গেছে, না হলে মাটিতে ঢুকে গেছে। ও এখানেই আছে দয়া, এইখানে। কি? এইখানে। বাইরে আয়। কি খুন করার সময় নিজের হাত তো কাঁপেনি, এখন কেন কাঁপছে? জেলে যাবার ভয়। এই অ্যাড্রিনালিনের অ্যাকশন শেষ হয়ে গেছে। যে ইঞ্জেকশন নিয়ে তুমি পালাচ্ছিলে তার কাজ কিন্তু শেষ হয়ে এসেছে। এবার তুমি মুখ খুলবে নাকি মুখ খোলার জন্য একটা ইঞ্জেকশন দিতে হবে? আমি কোনো মজা পাই না ইঞ্জেকশন নিতে। এটা আমার এক বাধ্যতা, যেটা আমাকে নিতে হয়। একটা সময় ছিল যখন আমি শক্তিশালী এবং মজবুত ছিলাম, কিন্তু আমার একদিন খারাপ সময় এলো আর আমি একটা রোগে আক্রান্ত হলাম। ফ্যাক্টরি আর ওখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া আর আবর্জনা, যে পলিউশন ছিল তাতে কয়েক লাখ লোক ইনফেক্টেড ছিল। জানি না রোজ কত পেশেন্ট আসতো। ওদের সাথে থাকতে থাকতে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। এই রোগটা কবে হয়েছিল আপনার? 6 মাস আগে। আর এই 6 মাসে এই রোগ তোমার শরীরের সঙ্গে সঙ্গে তোমার মাথারও ক্ষতি করতে শুরু করে দিয়েছে। তুমি জানো তুমি কি করেছো? হ্যাঁ, আমি কারোর কোনো ক্ষতি করিনি, ক্ষতি করেছে ওরা। হাওয়া, জল সবেতে বিষ মিশিয়ে দিয়েছিল। ব্যাস, তখনই আমি ঠিক করেছিলাম যে লোকেরা আমার এই অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না। আমি বদলা নিয়েই ছাড়বো। আর সেই কারণে তুমি বিএমসিতে চাকরি নিয়েছিলে, যাতে এই শহরের পুরো ড্রেনেজের নকশাটা তুমি জানতে পারো। তার সুযোগ নিয়ে তুমি ওখান থেকে পালিয়ে যেতে, আর আমাদের মনে হতো যে কোথায় তুমি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলে।
একটা কথা কিন্তু আমি এখনো বুঝিনি, প্রকাশ তোমার কি ক্ষতি করেছিল? হ্যাঁ, ওকে কেন কিডন্যাপ করলে? ওই রাতে ও ওখানেই ছিল, রামানন্দের বাড়ির বাইরে। ও ওর বাড়ি জ্বালাতে এসেছিল। ও কিছু করতো তার আগেই ও আমাকে দেখে নিয়েছিল ঘর থেকে বেরোনোর সময়। আর তুমি ওকে তারপর কিডন্যাপ করে নিলে যাতে ও কারোর সামনে মুখ না খোলে। হ্যাঁ, তুমি ওকে মারতেও পারতে, তাহলে ওকে ওকে তুমি মারলে না কেন? আমি বললাম না স্যার, আমার বদলা শুধুমাত্র ওদের সাথে ছিল, যারা আশেপাশের হাওয়া জলকে বিষাক্ত করে তুলেছিল। আমি তো শুধুমাত্র আমার সংসার বাঁচাচ্ছিলাম। আমি কোনো ছোটবেলা থেকে খুনি ছিলাম না। এই দায়িত্বটা তোমাকে কে দিয়েছিল? শোনো, তোমার এই প্রতিশোধের আগুনে এতগুলো লোকের প্রাণ গেছে। এই কাজটা তোমার একদমই করা উচিত হয়নি। খুব অন্যায় করেছো তুমি। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার। আছো এখানে? আরে প্লিজ আমাকে বাঁচাও। হ্যালো, কেউ আছো এখানে? আরে কেউ তো বাঁচাও আমাকে। আরে কেউ কি শুনতে পাচ্ছো? আরে কেউ তো বাঁচাও আমাকে। আরে কেউ তো আমার আওয়াজ শুনছো? বাঁচাও। তুমি কে? কি চাও তুমি? আরে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। স্যার, আওয়াজ ওখান থেকে আসছে। বাঁচাও আমাকে। আরে কেউ কি আছো? আরে কেউ আছো এখানে? কেউ আমার কথা শুনতে পাচ্ছ? আরে আমার কথাটা তো শোনো। বাঁচাও। নমস্কার স্যার। নমস্কার স্যার। এটা বলো, যখন ব্লাস্ট হয়েছিল তখন কি তুমি এখানে ছিলে? ইয়ে স্যার, আমার সঙ্গে আরো একজন কনস্টেবল ছিল, হরনা। ওর প্রচন্ড আঘাত লেগেছে, এখনো হসপিটালে ভর্তি। তুমি এখানে পৌঁছলে কি করে? স্যার, আমরা নাইট ডিউটিতে ছিলাম। এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই একটা চিৎকার শুনতে পেলাম। আমরা ওকে দেখতে পাইনি। এখানে পৌঁছে আমরা কিছু করতে যাওয়ার আগেই বোম ব্লাস্ট হয়ে গেল। একটা কথা বলো আমায়, যখন তুমি এখানে এসেছিলে তখন তুমি এখান থেকে কাউকে যেতে দেখেছিলে বা পালাতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি ওকে তাড়াও করেছিলাম, কিন্তু ও পালিয়ে গেল। ও আমার আগেই ছিল, কিন্তু জানি না কেমন করে অদৃশ্য হয়ে গেল। আর এখানে হরনাথের অবস্থা ভালো ছিল না, তাই আমি